বন্ধুরা, আজকের ভিডিওতে আপনার সাথে লাস্ট 2-3 বছরের রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের ফেভারিট পোর্টফোলিওর কিছু সুপার গ্রেট কোম্পানিগুলো তাদের টপের থেকে 40 থেকে 45% ডিসকাউন্টে চলে এসেছে। এবং আমার মত অনুযায়ী, যেহেতু ইকোনমিতে কিছু চেঞ্জেস এসেছে এবং ট্যারিফের জন্য কিছু বিজনেস মডেলে কিছু স্ট্রাকচারাল চেঞ্জের জন্য আমার মনে হয় এই কোম্পানিগুলোতে কোনো কোম্পানিতে পজিটিভ অথবা কোনো কোম্পানিতে নেগেটিভ ইম্প্যাক্ট হয়তো আসতে চলেছে। যে কারণে কিভাবে এই বিজনেস মডেলগুলোতে কিরকম ধরনের স্ট্রাকচারাল চেঞ্জের কারণে কোম্পানিগুলোতে আমাদের ডিসিশনে কিভাবে চেঞ্জিং আনা উচিত অথবা কেন কোম্পানিগুলোতে রিভিউ করা উচিত, এই রিলেটেড 4টি কোম্পানি বাছাই করেছি। এবং এই কোম্পানিগুলোতে বিজনেসের স্ট্রাকচারে কিছু প্রবলেম আছে কিনা, বা এই 40 বা 45% ডিসকাউন্ট প্রাইস বা ভ্যালুয়েশন এখানে আমাদের কিরকম ডিসিশন নেওয়া উচিত, সেরকম একটা পারফেক্ট ডিসিশনে আপনাদের পৌঁছে দিতে হেল্প করব। যদিও আমার তরফ থেকে এই 4টে কোম্পানির কোনো কোম্পানিতেই বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়, শুধুমাত্র এডুকেশনাল পারপাস যে কিভাবে কোম্পানিগুলো আমরা অ্যানালাইসিস করে আমাদের পোর্টফোলিওতে হয়তো কোম্পানিগুলো থাকলেও থাকতে পারে, কারণ এই 4টে কোম্পানি লাস্ট 2-3 বছরে রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের একদম ফেভারিট লিস্টেড কোম্পানি। কিছু আইটি কোম্পানি রয়েছে, কিছু গোল্ড এবং ডায়মন্ড রিলেটেড কোম্পানি রয়েছে, এবং এর মধ্যে কিছু কোম্পানি যারা ব্রোকারেজ ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং পজিশনে এবং লাস্ট 2-3 বছরে অলরেডি মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছেও। এই কোম্পানিগুলো নিয়ে ইনডেপথ অ্যানালাইসিস প্রেজেন্ট করব। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথম সিলেকশন কোম্পানি স্কাই গোল্ড এবং ডায়মন্ড লিমিটেড। কোম্পানির বিজনেসে মেইন স্ট্রাকচারাল যেটা অ্যাকচুয়ালি গ্রোথের অপরচুনিটি এসছে, সেটা হচ্ছে কোম্পানি ভেরি রিসেন্টলি বিশাল বড় মাপের এক্সপেনশন প্ল্যান করছে এবং অলরেডি কিন্তু এই কোম্পানি একটা বড় রিটার্ন অতীতে দিয়েছেও এবং ফান্ডামেন্টাল গ্রেট পজিশনে রয়েছে। এবং এরপরেও কোম্পানি B2B বিজনেস সেগমেন্টে বেশ কিছু নিত্য নতুন প্রোডাক্ট লঞ্চিং এর কাজ করছে। অ্যাকচুয়ালি এই কোম্পানি গোল্ড বিজনেসের ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিং কাজ করে থাকে B2B বিজনেস সেগমেন্টে। আমি যে কোম্পানির অ্যাডভান্টেজের কিছু কি ক্লায়েন্টে দেখাই, ইন্ডিয়ার বড় বড় যে ক্লায়েন্টগুলো এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে, যার মধ্যে ধরতে পারেন মালাবার গোল্ড এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে, তার সাথে জয় লুকাস এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে, সেনকো গোল্ড রয়েছে, কল্যাণ জুয়েলার্স রয়েছে, জিআরটি রয়েছে। এগুলো কিন্তু ইন্ডিয়ার একদম মোস্ট ফেভারিট ব্র্যান্ড বা ধরতে পারেন জুয়েলারি বিজনেস সেগমেন্টের মার্কেট লিডিং কিছু কোম্পানি, যে ম্যাক্সিমাম কোম্পানিগুলো এই কোম্পানি B2B-তে এই কোম্পানির কাছ থেকে মেকিং এবং জুয়েলারি ডিজাইনের সার্ভিস নিয়ে থাকে। তো কোম্পানির কাছে ব্র্যান্ডও রয়েছে এবং কোম্পানি এই ইন্ডাস্ট্রিতে একটা স্ট্রং পজিশনেও রয়েছে এবং কন্টিনিউয়াসলি মার্কেট অ্যাকুইজিশন করছে, নতুন নতুন বিজনেস সেগমেন্টে কোম্পানি এন্ট্রি নিচ্ছে। এবং মাত্র 4,000 কোটির কোম্পানি, ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স রয়েছে যে নেক্সট ফিউ ইয়ারে কোম্পানি তার রেভিনিউকে 3 গুণ করবে। এবং আজকে কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিওতে 100টা ডিজাইনস রয়েছে, যেটা কোম্পানি নেক্সট 1 বছরের মধ্যে 250+ ডিজাইনসে যাওয়ার টার্গেট রাখছে। তো ডেফিনেটলি কোম্পানির বিজনেস মডেলে কিছু স্ট্রাকচারাল চেঞ্জের প্রমিস ম্যানেজমেন্ট টিম করছে। ডেট কোম্পানির একটু হাই লেভেলে আছে 0.92, কিন্তু কোম্পানির টপের থেকে 40% মতন ডিসকাউন্টে আমরা এই কোম্পানিটাকে আজকের দিনে পেয়ে যাচ্ছি। রিটার্ন রেশিও ইন্ডাস্ট্রির অলমোস্ট সব থেকে হাইয়েস্ট 28% এবং 23% ROCE এবং ROE কোম্পানি জেনারেট করছে। B2B থেকে বিলং করার পরেও কোম্পানি ভালো লেভেলের রিটার্ন জেনারেট করছে। আর যদি আমি PEG রেশিও দেখি, তাহলে এই যে 27-এর PE রেশিও কোম্পানি ডিমান্ড করছে, সেই হিসেবে একদমই রিজনেবল PE রয়েছে এবং ইন্ডাস্ট্রির তুলনায় ঠিকঠাক PE কোম্পানি ডিমান্ড করছে। তো এই 40% প্রাইস কারেকশন, আমার মনে হয় এখানে চিন্তা ভাবনা কিছু চেঞ্জের সময় এসেছে। যদি কারোর পোর্টফোলিওতে থাকে, অ্যালোকেশন যদি এক্সট্রিমলি হাই না থাকে, আমার মনে হয় কিছুটা অ্যাভারেজের ডিসিশন নেওয়া যায়। তবে আমার তরফ থেকে কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ডিসিশন নেবেন। যদি আমি কোম্পানির এখানে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের মধ্যে আসি, তাহলে কোম্পানির প্রফিট অ্যান্ড লসেও কিন্তু একটা ভালো লেভেলেরই গ্রোথের সাইন দেখা যাচ্ছে। 786 কোটি থেকে গ্রোথ করে অল টাইম হাইয়েস্ট 3,956 কোটি কোম্পানি রেভিনিউ পোস্ট করেছে। আর দেখুন, অ্যাভারেজ 40%-এর উপরে কোম্পানি গ্রোথের রেকর্ড দেখাচ্ছে এবং কন্টিনিউ এটাকে ইনক্রিজ করতে সক্ষম। যেহেতু B2B এর কোম্পানি, যে কারণে অপারেটিং প্রফিট মার্জিন কম রয়েছে, কিন্তু কোম্পানির লিভারেজকে ইউজ করে যেভাবে বিজনেসকে ক্যাপচার করছে, সেখানে রিটার্ন রেশিও বাম্পার লেভেল রয়েছে এবং B2B-তে ছোট অপারেটিং প্রফিট মার্জিনের প্রবলেম নেই। যদিও এই মার্জিন কোম্পানি ইনক্রিজ করছে, এটা একটা পজিটিভ সাইন। কোম্পানির বটম লাইনও একটা সুপার গ্রেট বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ড রয়েছে। 5 বছরের মধ্যে কোম্পানির বটম লাইন এখানে 10 গুণ করেছে, অ্যাভারেজ 1.5, তো অ্যাভারেজ 6 থেকে 7 টাইম রিটার্ন বাম্পার লেভেলে দিয়েছে।
যে কারণে একটু রিস্কি পজিশন থাকলেও তবে লং রানে যদি ফোকাস রাখা যায় আমার মনে হয় কোম্পানি ঠিকঠাক পজিশনে রয়েছে। এবং এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কোম্পানির ফিক্সড অ্যাসেট 35 কোটি থেকে 106 কোটি। তো এই যে কোম্পানির বড়োয়িং 310 কোটি থেকে 630 কোটিতে গেছে, এটা কোনো টেনশনের বিষয় নয়। বড়োয়িং বাড়লেই কিন্তু নেগেটিভ নয়, বড়োয়িং বাড়ছে তার সাথে কোম্পানি ফিক্সড অ্যাসেটের উপর ফোকাস করছে, তার মানে কোম্পানি ক্যাপেক্স করছে, বিজনেস এক্সপেনশন করছে, যে কারণে বড়োয়িং বাড়ছে, কোনো অসুবিধা নেই। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, প্রোমোটার এখানে কিছুটা স্টেক রিডিউস করেছে। রিটেল পাবলিকের স্টেক কিন্তু ওই 38% ছিল, এখনো 38%ই রয়েছে। এখানে যদি আমি এফআইআই ডিআইআই স্টেক দেখি, যেখানে ডিআইআই ভেরি রিসেন্টলি ভালো পরিমাণে এন্ট্রি আছে এবং কন্টিনিউ ডিআইআই তাদের স্টেককে মেনটেন করছে। এফআইআই স্টেক নেই বললেই চলে। রিটেল পাবলিকের পার্টিসিপেশনে যদি আমি আসি, রিটেল পাবলিকের মধ্যে এখানে ভালো পরিমাণে এইচএনআই স্টেক রয়েছে। হ্যাঁ, ভেরি রিসেন্টলি মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভের জন্য কিছু হয়তো সাকসেসফুল ইনভেস্টর এক্সিট করেছে, যার মধ্যে আশিস কাচুলিয়ার এই কোম্পানিতে এন্ট্রি ছিল, আশিস কাচুলিয়া এই কোম্পানি থেকে এক্সিট করেছে। তো অলরেডি কোম্পানিতে যতটা ডাউনফল এসেছে টপের থেকে, যে এই যে 40% ডিসকাউন্ট, আমার মনে হয় এখানে চিন্তা ভাবনা করার সময় এসেছে। বিজনেস মডেল আমি আর ডিপে গেলাম না, কারণ কোম্পানির বিজনেস মডেলে বেশ কিছু অ্যাডভান্টেজও রয়েছে। ভিডিওটি অতিরিক্ত লম্বা হয়ে যাবে। 4টে ভেরি রিসেন্টলি প্রচুর পরিমাণে রিকোয়েস্ট এসছে কোম্পানিটা অ্যানালাইসিসে। তো আশা করছি এই কোম্পানিটায় কি ডিসিশন নেওয়া উচিত, পোর্টফোলিওতে থাকলে কি করা উচিত, বা না থাকলে নেওয়া যায় কিনা, বা থাকলে কি করা উচিত, আশা করছি আপনাদের ডিসিশন মেকিংয়ে হেল্প হবে কিছুটা। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, এটাও একটা সুপার গ্রেট কোম্পানি, ভাইভাব গ্লোবাল। অতীতেও আমি কোম্পানিটা ডিসকাস করেছিলাম, এবং যদিও আমার ডিসকাস করার পরেও কোম্পানি বাম্পার লেভেল আরও ডাউনে গেছে, কারণ লাস্ট 2-3 বছরে এই কোম্পানি ইউএস মার্কেটের উপর একটা ভালো ফোকাস রাখে, ইউএস এবং ইউরোপিয়ান মার্কেটে। এটাও গোল্ড রিলেটেড বিজনেস করে, গোল্ড জুয়েলারি এবং হাই এন্ড প্রোডাক্টগুলো কোম্পানি ইউএস মার্কেটে ব্রডকাস্টের মাধ্যমে সেলস করে থাকে। তো আমার মনে হয় এই বিজনেসটাতে শর্ট টার্মে প্রবলেম এসছে। আমার মনে হয় যে যদি আপনি খুব রিস্কি ইনভেস্টর না হয়ে থাকেন, তাহলে এই কোম্পানিটাকে শিফট করে আপনার কাছে যদি বেটার কোনো অপরচুনিটি থাকে, প্রকাশ পাইপের মতন গ্রেট অপরচুনিটি, আমার মনে হয় সেই জায়গাতে শিফট করার ডিসিশন নিলেও নেওয়া যেতে পারে। তবে অ্যানালাইসিস তো ফাইনালি নিজে করবেন এবং আপনার অ্যাডভাইজারের সাথে ডিসিশন নিয়ে তারপরেই নেবেন। শর্ট টার্মে কোম্পানিতে এখান থেকেও ডাউনফল আসলেও আসতে পারে, কারণ টোটাল বিজনেসটাই বর্তমানে প্রবলেমে রয়েছে। কারণ এই কোম্পানির 65% বিজনেস ইউরোপ এবং ইউএস কান্ট্রি থেকে জেনারেট করে, আর সেখানে কিন্তু প্রবলেম রয়েছে। এবং ইউএস তো ইন্ডিয়ার জেমস অ্যান্ড জুয়েলারি বিজনেসের মধ্যে বাম্পার পরিমাণে ট্যারিফ লাগিয়েছে, যে কারণে আরও বেশি পরিমাণে কোম্পানিতে প্রবলেম আসলেও আসতে পারে। তবে ট্যারিফের পজিটিভ নিউজ আসলে এই কোম্পানি কিন্তু আবার বাম্পার রিকভারি করবে। সেইভাবে কি ডিসিশন নেবেন সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে। এইচএনআই পোর্টফোলিওতে বিজয় কেডিআর পোর্টফোলিওর কোম্পানি, যে কারণে কিছুটা বিজনেসে কনফিডেন্স আপনারা পেতে পারেন। ফান্ডামেন্টালে যদি আমি আসি, পিইজি শর্ট টার্মে নেগেটিভ গেছে, তবে ইন্ডাস্ট্রির তুলনায় কোম্পানির পিই রেশিও অনেক সস্তায় রয়েছে এবং টপের থেকে একটা বাম্পার লেভেল 75% ডিসকাউন্ট। এই বছরে যদি আপনি দেখেন তাহলে এখানে তো ছোট ডিসকাউন্ট লাগছে, কিন্তু যদি আপনি কোম্পানির টপের থেকে দেখেন তাহলে অল টাইম হাই বানিয়েছিল 2021-এ 900, ধরতে পারেন 1000, সেখান থেকে আজকে বাম্পার লেভেল ডিসকাউন্ট করেছে 200-তে চলে এসেছে। 1000 থেকে 200, 5 ভাগের 1 ভাগ হয়ে গেছে। তো এখান থেকেও ডাউনে যেতে পারে, কারণ বিজনেসে প্রবলেম আসলে কোম্পানিতে ডাউন সাইড রিস্ক থাকে। তবে ডেট টু ইকুইটি হিসেবে কোম্পানিতে কোনো প্রবলেম নেই। রিটার্ন রেশিও এখনো কোম্পানি অ্যাভারেজ লেভেলে মেনটেন করছে। প্রফিট অ্যান্ড লসে যদি আমি কোম্পানির সেলস দেখি, তাহলে সেলসে তো কোনো প্রবলেম নেই। হ্যাঁ, গ্রোথ দেখাতে পারছে না, কিন্তু সেলসে কোনো প্রবলেম নেই, অ্যাভারেজ লেভেল মেনটেন করছে। 10-12% মতন সেলস গ্রোথ রয়েছে। বটম লাইন একেবারেই প্রবলেম হয়ে গেছে, যে কারণে রিটার্ন রেশিও কোম্পানির শেয়ার কোনো রিটার্ন দেয়নি। হ্যাঁ, তবে কোম্পানির যদি আপনি রিটার্ন অন ইকুইটি দেখেন মেনটেন করছে। আমি একবার দেখবো যে এখানে স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস কি রয়েছে। প্রোমোটার 57% ছিল, 57%ই রয়েছে। এফআইআই এখান থেকে স্টেক কিছুটা সেল করেছে, তবে এখনো 18% এফআইআই স্টেক রয়েছে। ডিআইআই এখান থেকে কনফিডেন্স লুজ করেছে, ডিআইআই তো আগে থেকেই কন্টিনিউ সেলিং করেছে। আর রিটেল পাবলিক এখানে স্টেক বেড়েছে, মানে অ্যাকচুয়ালি স্ট্রং হ্যান্ডের কাছে থেকে লুজার হ্যান্ডের কাছে স্টেক বেড়েছে। বিজয় কেডিয়া যতটা স্টেক ছিল সম্পূর্ণই বিজয় কেডিয়া ধরে বসে আছে। আশিস কাচুলিয়া এখানে এক্সিট করে দিয়েছে। তো ঠিক আছে, আমার অ্যাকচুয়ালি বিজনেস মডেলে ইউএস মার্কেটে 50% ট্যারিফের নেগেটিভ ইম্প্যাক্ট কোম্পানিতে যতটা এসেছে আমার মনে হয় আরও আসা বাকি রয়েছে। তো কোম্পানিতে এখন রিস্ক রয়েছে, এ নিয়ে এটা আমি অস্বীকার করবো না। তবে আমার মনে হয় বেটার অপরচুনিটি থাকলে এখান থেকে শিফট করে যেতে পারেন। একটু রিস্ক কোম্পানিতে শর্ট টার্মে থাকলেও থাকতে পারে। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, অ্যাঞ্জেল ওয়ান। অ্যাঞ্জেল ওয়ানের অ্যাকচুয়ালি বিজনেস মডেলে কিছুটা প্রবলেম এসছে, কারণ এ কোম্পানির মেইন যে বিজনেসটা রয়েছে
অপশান ডেরিভেটিভস মার্কেটের ফিউচার এবং অপশান থেকে কোম্পানি 65%-এর বেশি রেভিনিউ জেনারেট করে। আর অপশানের প্রিমিয়ামে কিন্তু এখন বেশ কিছুটা গন্ডগোল চলছে, কারণ বেশ কিছু স্ট্রাকচারাল চেঞ্জেস চলছে সেবির তরফ থেকে। তো ভলিউম কিন্তু বাম্পার লেভেল রিডিউস হচ্ছে, 70% ভলিউম কমানোর চেষ্টা করছে সেবির তরফ থেকে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকেও সিস্টেমিক যে রিস্কটা যে কোনো কোম্পানিতে থাকে। দেখুন, যদি রিটেল ইনভেস্টর আপনি এবং আমি বেশি পরিমাণে অপশান করি, আমরা জানি 97% লোক অপশান ট্রেডিংয়ে লস করে, এবং যারাও প্রফিট করে তারা এফডিকে বিট করতে পারে না। 1% যারা প্রফিট করে তারাও বিট করতে পারে না, আর যে 2% তারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তারা প্রফিট কামায়। আর এর মাঝখানে রিটেল ইনভেস্টর তারা কন্টিনিউ তাদের অ্যাকাউন্ট সাফ করে ফেলছে, তারা বুঝতেও পারছে না, তারা নতুন নতুন স্ট্র্যাটেজি শিখতে ব্যস্ত রয়েছে, তারা মনে করছে তাদের ভুল রয়েছে। অ্যাকচুয়ালি হিস্ট্রি বলে যে অপশন ট্রেডিং প্রফিটেবল নয়। তো সেক্ষেত্রে যদি আপনি এবং আমি লুজ করি তাহলে কি হবে? সিস্টেমেই একটা রিস্ক আসবে না, ইকোনমিতে প্রবলেম চলে আসবে। হ্যাঁ, ইনস্টিটিউশনাল ইনভেস্টর কামিয়ে বেরিয়ে যাবে, কিন্তু আপনি আমি যদি লুজ করি, আমরা এক্সপেন্ড কম করব, খরচা কম করব। আমরা যদি কম খরচা করি তাহলে কি হবে? ইকোনমির ডিগ্রোথ হবে, যে কারণে সরকারও এখানে ইকোনমিক কিছু রিস্ক দেখতে পাচ্ছে, যে কারণে সিস্টেমিক রিস্কের কারণে অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে এখানে রিডিউস করানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্ন রকম স্ট্র্যাটেজির মাধ্যমে। তো আমার মনে হয় স্ট্রাকচারাল কিছু প্রবলেম রয়েছে, এবং তার সাথে 70% কিন্তু ভলিউম রিডিউস করার টার্গেট রয়েছে সেবির তরফ থেকে। সেবির চেয়ারম্যানের তরফ থেকে লেটেস্ট ইন্টারভিউতে জানা গেছে, এবং অলরেডি এই কোম্পানিগুলো একটা অতীতে বাম্পার রেভিনিউ গ্রোথ দেখিয়েছিল, যেখান থেকে এবার ডি গ্রোথের পালা। তো আমার মনে হয় কোম্পানিগুলোতে বিজনেসের স্ট্রাকচারাল প্রবলেম রয়েছে। আমি যদি অ্যাঞ্জেল ওয়ানকে একবার দেখি, তাহলে যদিও 20 পিইতে রয়েছে এবং টপের থেকে একটা ভালো ডিসকাউন্ট করেছে, আমার মনে হয় এখানেও যদি আপনি শিফটের বেটার অপরচুনিটি থাকে, শিফট করে যাওয়াই বেটার। এই মুহূর্তে কোম্পানির রিটার্ন রেশিওতে কোনো প্রবলেম নেই, পি রেশিওতে কোনো প্রবলেম নেই, মানে ভ্যালুয়েশন ঠিক আছে। লং রানে হয়তো ভালো করতে পারে, কিন্তু শর্ট টার্মে 1 থেকে 1.5 বছরের প্রবলেম আসতে পারে। অতীতে গ্রোথ কিন্তু এখন আর মেনটেন হচ্ছে না, আপনি কোয়ার্টারলি রেজাল্টে আরও ভালো বুঝতে পারবেন। দেখুন, অতীতে যে একটা বাম্পার গ্রোথ ছিল, সেই গ্রোথটা কিন্তু এখন আর মেনটেন হচ্ছে না। 1200 কোটি সেখান থেকে বরঞ্চ রিডিউস হয়েছে 1400-1500 কোটি থেকে 1100 কোটি। আমার মনে হয় ভবিষ্যতে আরও রিস্ক বাকি রয়েছে, যদিও কোম্পানি বিজনেসে এক্সপেনশন করছে, মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে, যদিও মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রফিটের পার্সেন্টেজ কম। তো যেই রিস্কটা কোম্পানিতে রয়েছে, শেয়ার হোল্ডিং প্যাটার্নে স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস একবার দেখি কি করছে। প্রোমোটার তাদের স্টেক এখান থেকে রিডিউস করেছে, ভালো পরিমাণে সেল করেছে। এফআইআই তাদের স্টেককে মেনটেন করছে বলা যায়, ডিআইআই তাদের স্টেককে বাড়িয়েছে, রিটেল পাবলিকের স্টেকও এখানে বেড়েছে। তো রিটেল স্টেক বেড়েছে, যদিও ডিআইআইও স্টেক বেড়েছে। আমার অ্যাকচুয়ালি কোম্পানি থেকে কনফিডেন্স অনেকটা লুজ হচ্ছে, যে কারণে আমি আপনার সাথে শেয়ার করলাম। তো আমার ডিসিশন হলো এই কোম্পানির পোর্টফোলিওতে থাকলে সময় চলে এসছে ডিসিশন চেঞ্জ করার, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিস। অ্যাকচুয়ালি এই কোম্পানিগুলো সব ক্যাশ রিচ কোম্পানি, মানে আইটি ইন্ডাস্ট্রি যদি আমি বলি লার্জ ক্যাপ, টিসিএস, উইপ্রো, এরা সব গ্রেট কোম্পানি, কিন্তু এদের কাছে যে ক্যাশটা এত বছর ধরে রিজার্ভ করেছিল, এআই এর জেনারেশনে এরা সেই ক্যাপেক্সগুলো নতুন ইন্ডাস্ট্রিতে দেয়নি, নিজেকে ডেভেলপমেন্ট করেনি, যে কারণে কোম্পানিগুলোতে স্ট্রাকচারাল প্রবলেম রয়েছে। আমার মনে হয় ইন্ডিয়ান আইটি ইন্ডাস্ট্রির লার্জ ক্যাপ কোম্পানিগুলো তাদের যে মেইন গ্রোথ ফেজটা সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ভবিষ্যতে এরা হয়তো হালকা সিঙ্গেল ডিজিট গ্রোথ করতে পারে এখান থেকে নেক্সট ফিউ ইয়ার্সে। তো সিঙ্গেল ডিজিট গ্রোথ করলে, অতীতে যেহেতু গ্রোথ করেছিল ডবল ডিজিট, এখন সিঙ্গেল ডিজিটে আসতে চলেছে। তো স্ট্রাকচারাল প্রবলেমের জন্য আমার মনে হয় কোম্পানিগুলো মানে আমাদের ইন্ডেক্সের থেকেও হয়তো এক্সপোজার কমানোর টার্গেট ভবিষ্যতে রাখতে পারে। এবং আইটিতে যদি যেতেই হয়, আমার মনে হয় মিড রেঞ্জের এবং একটু হায়ার লেভেল স্মল রেঞ্জের আইটি সব থেকে বেটার হতে পারে। তাও এই কোম্পানিটা একবার দেখি, এবং আইটিতে যদি আমি টিসিএস দেখি, তাহলে টপের থেকে 33% ডিসকাউন্টে চলে এসেছে। লাফিয়ে ঝাঁপিয়ে ইনভেস্ট করার সময় অন্ততপক্ষে নয় বলেই আমার মনে হয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। ভালো লেভেলে ডিসকাউন্টে রয়েছে 4600 থেকে 3100-র আশেপাশে। 22-এর পি রেশিও, 2 টাইম পিইজি ডিমান্ড করছে, তো অ্যাভারেজ রয়েছে 2.77। ডেট ফ্রি কোম্পানি, যে কারণে রিস্ক একটু কম। রিটার্ন রেশিও এখনো মেনটেন করছে, কিন্তু কোম্পানির টপ লাইনে গ্রোথ আর মেনটেন চলছে না। দেখুন, অতীতে যে গ্রোথ ছিল সেই গ্রোথ কিন্তু প্রবলেম হয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি এরা ধরতে পারেন ক্যাপিটালেশন ফেজ তো বলবো না, আমি বলবো বুল ট্র্যাপ ফেজের মধ্যে কোম্পানি ঢুকে গেছে, যে কারণে খেল খতম, পয়সা হজমের মতন ব্যাপার। আমি তো আমার পোর্টফোলিওতে যদিও নেই, আমার পোর্টফোলিওতে থাকলে আমি এক্সিট করে দিতাম। এবং আপনারা কি করবেন পার্সোনাল ডিসিশন আপনার, কারণ কোম্পানির মধ্যে কোনো গ্রোথ নেই। প্রফিট গ্রোথ লাস্ট 5 বছরে মাত্র 8%, আর ইন্ডিয়ার জিডিপি গ্রোথ 6.7%। তো
মানে জিডিপির তুলনাতেও এই কোম্পানি গ্রোথ করতে পারছে না ধরা যাবে, কারণ ইনফ্লেশন রয়েছে এর সাথে। তো আমি বলবো ইনফ্লেশন অ্যাডজাস্টেড যদি আমি রিটার্নে আসি, কোনো ক্যাপেক্সও নেই কোম্পানিতে, কোনো কিছুই নেই। আমি বলবো ক্যাশ রেখে লাভ নেই। ওই ক্যাশগুলো হাই পরিমাণে ডিভিডেন্ড দিয়েছিল, তো সেগুলো ডিভিডেন্ড না দিয়ে মানে এক্সপোজার নতুন মানে টেকনোলজিতে খরচা করা উচিত ছিল, যেটা টাইম মতন করেনি। তো এখন স্ট্রাকচারাল প্রবলেম কোম্পানিতে রয়েছে। যদিও 72% প্রোমোটারের কাছে স্টেক রয়েছে, ফ্রি ফ্লোট কমের জন্য রিস্ক বেশি পরিমাণে নেই। আর রিটেল পার্টিসিপেশন রয়েছেও 5%। এফআইআই ডিআইএ তাদের স্টেককে মেনটেন করছে। তো আমার মনে হয় এই চারটে কোম্পানিতে মানে ডিসিশন নেওয়ার সময় এসছে। সবার প্রথম কোম্পানি বলবো স্কাই গোল্ড, সুপার গ্রেট কোম্পানি, এবং এটাতে আমার পজিটিভ ভিউ রয়েছে। আর ভাইভাব গ্লোবাল, এখানে আমি আমার ভিউ চেঞ্জ করছি। আমি বলবো যেই ভিউটা অতীতে সুপার গ্রেট ছিল সেখান থেকে মিডিওকার রেঞ্জের নিউট্রাল পজিশনে আনলাম। আর অ্যাঞ্জেল ওয়ান আমি বলবো শিফট করা যেতে পারে। আর টিসিএস আমি বলবো যদি পোর্টফোলিওতে থাকে শিফট করা যেতে পারে। মিড রেঞ্জ যদি আইটিতে যেতে হয়, মিড রেঞ্জের এমফাসিস বা পারসিস্টেন্স সিস্টেম ওইসব কোম্পানি দেখুন, এলটিআই মাইন্ডটি দেখা যেতে পারে। আর এই লেভেলের আইটি যেগুলো অতিরিক্ত লার্জ ক্যাপ, সেখানে কিছুটা রিস্ক রয়েছে। তো এই হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। আশা করছি আপনাদের একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছে দিতে পেরেছি। যদি এই কোম্পানিগুলো রিলেটেড কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন করতে পারেন। আর আমার মেইন চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, আমার সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। লার্ন ফর আর্ন দিয়ে পাবেন, লার্ন ফর আর্ন বাই পুষ্পেন্দু সাহা দিয়ে সার্চ করবেন, পেয়ে যাবেন। আমারই প্রোফাইল পিকচার, সেম প্রোফাইল পিকচার রয়েছে ওই চ্যানেলেও। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর সেকেন্ড চ্যানেলে যদি এই মার্কেট কন্ডিশনে আপনি টেনশনে রয়েছেন, পারফেক্ট ডিসিশন মেকিংয়ে আমার সাথে ফেস টু ফেস আপনার কনভারসেশন করলে বেটার হতে পারে, তাহলে চ্যানেল মেম্বারশিপ নিতে পারেন। মান্থলি একটা করে এক্সক্লুসিভ লাইভের অ্যারেঞ্জ করা হয়ে থাকে সেই চ্যানেলে, যেখানে আপনার মনের ডাউট আপনি ডাইরেক্টলি ফেস টু ফেস আমার সাথে প্রত্যেক মাসে একবার করে লাইভে কভার করতে পারবেন প্রত্যেকটা মেম্বার। আর মাত্র 119 টাকার বিনিময়ে মান্থলি দুটো করে এক্সক্লুসিভ ভিডিও এবং আমার অ্যাক্টিভিটির সম্পর্কে সেখানে আপনার আইডিয়া পাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং। আর পার্সোনাল ক্লাসে মার্কেট শিখতে চাইলে A to Z অ্যানালাইসিস স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, যেখানে একদম বেসিক থেকে শুরু করে মার্কেট সাইকেল, স্টক স্পেসিফিক তাদের সাইকেল, স্টেলস ফেজ, অ্যাওয়ারনেস ফেজ, মোমেন্টাম ফেজ, ক্যাপিচুলেশন ফেজ, কোন ফেজে কোন টাইপের কোম্পানিতে এন্ট্রি নেব, যে কোম্পানিতে এন্ট্রি নেব কোম্পানি কোথা থেকে খুঁজে বের করব, এবং কোম্পানির এক্সট্রিমলি অ্যাডভান্সেবল ভ্যালুয়েশন এবং কোম্পানির ডেটা চুরি করছে কিনা সেটা কি করে আইডেন্টিফাই করব। একদম ইনডেপথ অ্যানালাইসিস বেসিক থেকে শুরু করে এখানে শেখানো হয়ে থাকে, এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা স্টুডেন্টদের জন্য রয়েছে। ক্লাসের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তবে শর্ট টার্মে 2 মাস 6 মাস বা 1 বছরে কোটিপতি হওয়ার স্বপ্ন থাকলে এসেছেন ভুল চ্যানেলে, আর এর সেরকম সাপোর্ট এখানে পাবেন না। আর যদি লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস থাকে, অ্যাকচুয়াল স্টক মার্কেট শিখতে চাইছেন, তাহলেই পার্সোনাল ক্লাসের জন্য কন্ট্যাক্ট করবেন। আজকের মতো এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।